তো দেখ 2021 সালে মার্কেটিং ম্যানেজমেন্ট আর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যে পরীক্ষাটা হয়েছিল জানিস তো, অনলাইন পরীক্ষা হয়েছিল দুটো। ওখানে যেমন আগের পেপারগুলো কেমন হতো, মানে তোর কত দুবার পরীক্ষা হলো, 18 আর 19-এ পরীক্ষা হয়েছিল। ওখানে পেপারগুলো দেখি সব কোশ্চেন মিক্সচার করে দিয়েছিল একবারে। মানে কত ছিল, 1x20 আর কত ছিল 2x30, মানে টোটাল 50টা একদম মিক্স করেছিল, মার্কেটিং আর হিউম্যান মিক্স করেছিল। কিন্তু অনলাইন পরীক্ষা ওরকম করেনি। ও মডিউল 1টাকে করে দিয়ে মার্কেটিং আর মডিউল 2টাকে করে দিয়েছে হিউম্যান রিসোর্স। এবার মডিউল 1 এর দুটো গ্রুপ এ গ্রুপ বি, আর মডিউল 2 দুটো গ্রুপ, মানে গ্রুপ এ গ্রুপ বি, বুঝতে পারলি তো? তার মানে মডিউল 1 এ ছিল কি মার্কেটিং আর মডিউল 2 তে ছিল হিউম্যান রিসোর্স। তো স্যার আমার পরীক্ষা এবার হবে এরকম হবে, মডিউল ওরকম করে হবে না, একবারে মিক্সচার কোশ্চেন থাকবে, বুঝতে পারলি তো? যেটা তোর প্যাটার্নটা কেমন হবে, 18-19 এর প্যাটার্ন তোর পরীক্ষায় আসবে, ঠিক আছে তো? তো এখানে যেমন দিচ্ছি কোশ্চেনগুলো পড়ি। প্রথম কোশ্চেনটা বলছে, তার মানে আমরা এখন মার্কেটিংটা করে নিচ্ছি মডিউল 1। 1 নম্বর দেখতে পারিস গ্রুপে পাঠিয়ে দিয়েছি, গ্রুপে পাঠিয়েছিস এটা? গ্রুপে পাঠিয়ে দিয়েছি, দেখে নে, দেখ খোল। বলছে 1 নম্বর কোশ্চেন বলছে, দেখ তোরা ক্লাস 12 এ পড়েছিস, বলছে ড্যাশ ইজ দা ফাদার অফ মডার্ন মার্কেটিং। তো জানিস তো মডার্ন মার্কেটিং তো ক্লাস 12 এ পড়েছি, ফিলিপ কোটলার, তাই তো? তারপর 2 নম্বর কোশ্চেন কি বলেছে, বলছে হুইচ অফ দা ফলোইং ইজ নট অ্যান এলিমেন্ট অফ দা মার্কেটিং মিক্স, মানে কোনটা মার্কেটিং মিক্সের এলিমেন্ট নয়, এটা বুঝতেই পারছিস, টার্গেট মার্কেট হবে। তারপর 3 নম্বর বলছে মার্কেট কনসিস্ট, মানে মার্কেটের মধ্যে কি কি থাকে, একটা পটেনশিয়াল বায়ার থাকে আর অ্যাকচুয়াল বায়ার, দুটোই থাকে, পটেনশিয়াল বায়ারও থাকে অ্যাকচুয়াল বায়ারও থাকে, তাহলে বোথ হবে, সি পয়েন্টটা হবে। 4 নম্বর বলেছে মার্কেটিং ইন্টারমিডিয়ারি ইনক্লুড কি থাকে, এজেন্ট থাকে, রিটেলার থাকে আর ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারি থাকে, তিনজনই থাকে, মানে অল অফ দিস। 5 নম্বর কনজিউমার ডিসিশন মেকিং প্রসেস স্টার্ট, মানে কনজিউমার ডিসিশন মেকিং প্রসেস স্টার্ট হবে কোথা থেকে, রিকগনিশন অফ নিড, তাই করেছিস তো, রিকগনিশন অফ নিড হবে। তারপর 6 নম্বর টাইপ অফ প্রোডাক্ট এন্টিটিস ইনক্লুড, তাহলে টাইপ অফ প্রোডাক্ট এন্টিটিস মানে কি কি থাকে, ইভেন্ট থাকে, প্লেস থাকে, এক্সপেরিয়েন্স, তিনটে থাকে। এগুলো তো কোশ্চেনগুলো খুব ইজি, কারণ এই কোশ্চেনগুলো তো পরীক্ষার সময় কোশ্চেন পেপার পেয়ে গেছিল, 8 ঘন্টা আগে কোশ্চেন পেপার পেয়ে গেছিল, তো এগুলো সব আমার পড়াই ছিল, ঠিক আছে তো? অসুবিধা হচ্ছে না এগুলো তো, ঠিক আছে তো? কি বললাম বুঝতে পারছিস তো? কি বললাম, অল অফ দিস, তাই তো? তিনটেই রাইট। 7 নম্বর বলেছে ডিস্ট্রিবিউশন চ্যানেল ইনক্লুড, ডিস্ট্রিবিউশন চ্যানেল মানে কি কি থাকে, ডিস্ট্রিবিউটর থাকে, হোলসেলার থাকে, রিটেলার থাকে, সবকটাই হবে। খুব অনলাইনে কোশ্চেনগুলো দেখ কত সুন্দর ইজি, মানে দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে, দেখেই বোঝা যাচ্ছে। 8 নম্বর সেটিং আ প্রাইস বিলো দ্যাট অফ দ্য কম্পিটিটরস ফর কুইকলি গেইনিং মার্কেট শেয়ার ইজ কল্ড, হ্যাঁ, পেনিট্রেশন প্রাইসিং, ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। 9 নম্বর দ্য বেসিক অবজেক্টিভ অফ অ্যাডভার্টাইজিং ইজ টু, মানে অ্যাডভার্টাইজিং বেসিক অবজেক্টিভ, এটাও কিন্তু মনে কর পড়ে এসেছিস ক্লাস 12 এ, ইনফর্ম দ্য কনজিউমার অ্যাবাউট দ্য প্রোডাক্ট, ঠিক আছে তো? প্রোডাক্ট সম্পর্কে কনজিউমারদের কি দেবে, ইনফর্ম করবে, ইনফরমেশন দেবে, এটা যে অ্যাডভার্টাইজমেন্টের মেইন অবজেক্টিভস। 10 নম্বর কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিলেটেড টু সেলস প্রমোশন, বলছে কোনটা সেলস প্রমোশনের মধ্যে পড়ে না, বুঝতেই পারছিস কি হবে অ্যানসার, অপশনটা কি দিয়েছে, পাবলিক রিলেশন। এরকম কোশ্চেন আসলে তো বেটার, তাই না? কোশ্চেন পেপারগুলো যথেষ্ট ইজি, তাই না? দেখ অনলাইনে কোশ্চেনগুলো দেখলি তো, তুই অফলাইনে কোশ্চেনগুলো দেখলি, অফলাইনে কোশ্চেনগুলো দেখেছিলি তো, একটু মাথা খারাপ হচ্ছিল বা পড়তে হচ্ছিল, কিন্তু অনলাইনের কোশ্চেনগুলো কি, তুই অনেকগুলো না পড়া থাকলে অনেক অ্যান্সার দিতে পারবি, না পড়া থাকলে অনেক অ্যান্সার চলে আসে, মানে কমন সেন্স থেকে অনেক অ্যান্সার চলে আসছে, ঠিক আছে তো? আচ্ছা, এবার গ্রুপ বি বলছি, দেখ অনলাইনে পরীক্ষা দেখ এমনি তো কি ছিল, নাম্বারও বেশি ছিল, কোশ্চেনও সোজা ছিল, নেগেটিভ মার্কিংও ছিল না, যাই হোক। গ্রুপ বি 3 × 10। 11 নম্বরটা কি বলছে, মার্কেটিং ইজ আ কি, মার্কেটিং হচ্ছে ম্যানেজারিয়াল প্রসেস হবে, সোশিও ম্যানেজারিয়াল প্রসেস হবে, ডাইনামিক প্রসেস, মানে মার্কেটিং তিনটেই হবে, মানে কারেক্ট অ্যান্সার হবে অল অফ দিস। একটা জিনিস দেখতে পাচ্ছিস, একটা খেয়াল করছিস, একটা জিনিস বলবো, মানে একটা তুই ট্রিক্স কাজে লাগাতে পারিস, মানে তুই দেখবি এটাই করবি এমন কোনো কথা নেই, আমি দেখেছি এরকম, দেখবি তুই এমসিকিউ যখন হবে, হয় কোনো এমসিকিউ নান অফ দিস নেই অল অফ দিস, ম্যাক্সিমাম চান্সেস, সবগুলো হবে না, সব হয় না, 60 থেকে 70% চান্স থাকে অল অফ দিস হওয়ার, অল অফ দিস বা নান অফ দিস হওয়ার চান্স থাকে 60 থেকে 70% চান্স, ঠিক আছে তো? ওটা তো বলছি অল অফ দিস, বোথ এ এন্ড বি, নান অফ দিস, আর কি এই হয়, আর কি হয়, ম্যাক্সিমাম অ্যানসার তুই যদি খেয়াল করিস, ম্যাক্সিমাম অ্যানসার বি সি এর মধ্যে থাকে, কিন্তু অনেক সময় বি আর সি এর মধ্যে থাকে। তো এইগুলো সব সময় হবে কথা নেই না, এইগুলো স্টাডি করে করে দেখা গেছে এইগুলোই আসে অ্যানসার, তো এইগুলোও কিন্তু কখনো কখনো মাথা খাটাতে হয় পরীক্ষার হলে বসে, ঠিক আছে তো? তো এইসব মানে বলা উচিত না, এটা বলা উচিতই না একদম, তবু আমি বললাম, এগুলো কাদের বলবো, যারা পড়াশোনা করে তাদের জানার দরকার নেই, যারা একদম কম পড়ে কিছু জানে না, তারা এই ট্রিক্স গুলো জেনে রাখতে পারে, কিছু নাম্বার বেরিয়ে আসবে, এখান থেকে অনেক নাম্বার বেরিয়ে আসবে, বুঝতে পারলি তো?
কিন্তু তাই বলে কিন্তু তোরা তোরা কখন এই অ্যাপ্লাইটা করবি? তুই যখন শিওর ধর 50টার মধ্যে তুই জানিস আমি 30টা পুরো পেরে গেলাম ভালো মতো, 20টা ধর আমার ডাউট আছে, তখন তুই ডাউটে তখন ভাবতে পারিস। ছেড়ে দিলে তো কিছুই নাম্বার নেই, এটা ভাবতে পারিস। ঠিক আছে তো? তার মানে আমি শেখাচ্ছি না তোকে এটা করতে হবে, তার মানে স্যার তাহলে পড়াশোনা করবো না, তাহলে সব অ্যান্সার বি সি আর নান অফ দিস অল অফ দিস করবো না, আমি এটা বলিনি একবার। ঠিক আছে তো? আমি এটা একবারে বলিনি, তো মাথায় রাখবি। 12 নম্বর কি বলেছে? দ্য কি অবজেক্টিভ অফ মডার্ন মার্কেটিং কনসেপ্ট, মানে মডার্ন মার্কেটিং কনসেপ্টের কি অবজেক্টিভ কোনটা? কাস্টমার স্যাটিসফ্যাকশন। তুই ভাব, এটা তো না পড়ে তো হয়ে যাচ্ছে, কোশ্চেনটাই এত ইজি দিয়েছে। 13 নম্বর বলেছে ড্যাশ প্রোভাইডস ভেরি স্পেসিফিক information about different population such as their age, gender, family status and education. এটা হবে ডেমোগ্রাফিক এনভায়রনমেন্ট। দেখ এই পেপারটা তুই বলছিস বাংলায় আমি পড়াতে পারতাম, কিন্তু তুই ইংলিশটা যত ফ্রিকোয়েন্টলি তোর মাথায় ঢুকছে, বাংলাটা তুই বুঝতে অসুবিধা হতো, খুব ফাস্ট অসুবিধা হতো। ঠিক আছে তো? তো এই জন্য আমি ইংলিশটাকে প্রেফার করে নিলাম। 14 নম্বর কি বলেছে? কনজিউমার বিহেভিয়ার অ্যানালাইসিস হেল্প, মানে কনজিউমার বিহেভিয়ার কিসে সাহায্য করে, কি অ্যানালাইজ করতে হেল্প করে, বুঝছিস তো? বলছে কারেক্ট অ্যান্সার প্রেডিক্টিং দ্য ফিউচার মার্কেট ট্রেন্ড, ফিউচার মার্কেট ট্রেন্ড প্রেডিক্ট করতে সাহায্য করবে। তারপর কি বলেছে? বল ডেভেলপিং নিউ প্রোডাক্ট, তো করবেই, কোনো সন্দেহই নেই। তো সিলেক্টিং টার্গেট মার্কেট, তাহলে তিনটেই ঠিক, দেখিস এটাও অল অফ দিস। ঠিক আছে তো? তারপর 15 নম্বরটা কি বলছে? ইন ড্যাশ স্টেজ, ঠিক আছে, আ প্রোডাক্ট, ঠিক আছে, আ প্রোডাক্ট ইজ ওয়েল এস্টাবলিশড ইন দ্য মার্কেট, এটা কারেক্ট অ্যান্সার হবে ইন্ট্রোডাকশন। ঠিক আছে, ইন্ট্রোডাকশন। ঠিক আছে তো? তো বলছে ইন্ট্রোডাকশন, মানে অ্যান্সারটা হবে ইন্ট্রোডাকশন স্টেজ আ প্রোডাক্ট ওয়েল এস্টাবলিশড ইন দ্য মার্কেট। ঠিক আছে, ইন্ট্রোডাকশন স্টেজ হবে। আচ্ছা 16 নম্বরটা কি বলছে? 16 নম্বরটা হবে ড্যাশ ইজ দ্য প্রসেস অফ ডিস্টিংগুইশিং আ প্রোডাক্ট অর সার্ভিস ফ্রম দ্য কম্পিটিটরস প্রোডাক্ট অ্যাজ ওয়েল অ্যাজ আ ফার্ম ওন প্রোডাক্ট। ঠিক আছে তো? তো প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, কি বললাম? প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন হবে এটা। হলো 17 নম্বর কি বলছে? প্রাইসিং পলিসি হ্যাজ আ স্ট্রং ইম্প্যাক্ট। ঠিক আছে, এটা আমার ডাউট ছিল বা ডাউট আছে, এটা আমি করিনি, তবে এটা মনে হয় সেলস এন্ড প্রফিটেবিলিটি দিতে পারিস, সেলস এন্ড প্রফিটেবিলিটি দিতে পারিস, মানে আমি পুরোপুরি শিওর নয় এটা। ঠিক আছে, পুরোপুরি শিওর না, বাট মানে 50 বা 70% শিওর সেলস এন্ড প্রফিটেবিলিটি। ঠিক আছে, পুরোপুরি শিওর নয়। তোরা দেখে নিস, বইটা দেখে নিস, যদি বইতে যদি লেখা থাকে কারেক্ট অ্যান্সার, তো খুঁজে বের করে আমাকে বলে দিস স্যার এটাই হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা 18 নম্বর, ঠিক আছে, 18 নম্বর the action or activity gathering information about consumer needs and preference is called, correct answer হবে market research। 19 নম্বর the process of introducing a new product into the market is called, কি হবে? সেকেন্ড অপশনটা হবে, হ্যাঁ সেকেন্ড অপশনটা হবে। 20 নম্বর ব্র্যান্ডিং ইনভলভ, ব্র্যান্ডিং এর মধ্যে কি কি থাকে? এই তো তোরা পড়েছিস ব্র্যান্ডিং, জানিস গুডউইল করতে গেলে ব্র্যান্ডিং এর নাম বেরিয়ে আসতো। তো কি বলছে এখানে? বলছে ক্রিয়েটিং ইউনিক নেম, ক্রিয়েটিং ইমেজ ফর আ প্রোডাক্ট, তারপর মেইনটেনেন্স অফ স্ট্যান্ডার্ড অফ এ প্রোডাক্ট, অল অফ দিস, সেই অল অফ দিস। 21 নম্বর দ্য অবজেক্টিভ অফ প্যাকেজিং ইজ নট রিলেটেড, কি হবে? ম্যাক্সিমাইজিং প্রোডাকশন। তারপর বলছে 22 বলছে ড্যাশ ইজ আ কস্ট এফেক্টিভ প্রমোশনাল টুল when a product is in the decline stage of product life cycle, কি হবে? সেলস প্রমোশন। আচ্ছা 23 নম্বর which of the following can be legally protected, কারেক্ট অ্যান্সার ট্রেডমার্ক। তো বুঝতেই পারছিস লিগালি প্রোটেক্টেড ট্রেডমার্ক কি হয়। ঠিক আছে তো? তাহলে ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন প্রোভাইডস, কি হবে? প্লেস এন্ড টাইম ইউটিলিটি, প্লেস এন্ড টাইম ইউটিলিটি, কি বললাম? প্লেস এন্ড টাইম ইউটিলিটি। 25 ডিস্ট্রিবিউশন চ্যানেল ডু নট হেল্প, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন চ্যানেল হেল্প করছে না কাকে? ইমপ্রুভ দ্য প্রোডাক্ট, এটা হতে পারে, এটা হতে পারে, আবার আমার মন বলছে কারণ এটাও হতে পারে, সেটা কি? অ্যাক্সেস দ্য কনজিউমার, দেখেন এটা নীল কালি দিয়ে পয়েন্ট করে দিয়েছি, এটাও হতে পারে, বুঝছো? দুটোই নিয়ে ডাউট আছে, আমি দুটো করে রাখলাম, ঠিক আছে, দুটোই হতে পারে। কি বললাম বলতে? দুটোই হতে পারে, আমি পাশে করে রাখলাম। হয়ে গেল মডিউল 1 শেষ। এবার কি করব? মডিউল 2 হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। ঠিক আছে, 26টাও ডাউট আছে, 26টাও ডাউট আছে, তাই পড়ে দিচ্ছি। কি বলেছে? দ্য স্কোপ অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মানে এইচআরএম ইনক্লুডস, এইচআরএম এর মধ্যে কি কি থাকতে পারে? পার্সোনাল অ্যাসপেক্ট থাকতে পারে, তারপর ওয়েলফেয়ার অ্যাসপেক্ট থাকতে পারে, আবার ইন্ডাস্ট্রিয়াল রিলেশন থাকতে পারে, আবার এটা অল অফ দ্য অ্যাবাভ, এটা হতে পারে, অল অফ দ্য অ্যাবাভ একদিক দিয়ে হতে পারে, আবার কেউ কেউ বলতে পারে যে না এটা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন হতে পারে। এই হচ্ছে ডিফারেন্স আছে, বাট অল অফ দিসটা করে দেওয়া বেটার, অল অফ দিস করে দেওয়াটা বেটার। ঠিক আছে তো?
খালি প্রশ্ন হচ্ছে ও তো কম্পিউটার খাতা চেক করবে, ও কোন অ্যান্সারটাকে কারেক্ট করছে, এটাই একটা সমস্যা, এইগুলোতেই একটু ডাউট। ঠিক আছে তো, HRM ইজ নট রিলেটেড, তাই HRM কার সঙ্গে রিলেটেড নয়? সেলস প্রমোশন। তারপর হিউম্যান রিসোর্স প্ল্যানিং ইজ ডান ফর, কি হবে? ইমপ্রুভিং দ্য ক্যাপাসিটি অফ হিউম্যান রিসোর্স, রিসার্চিং দ্য অর্গানাইজেশন অবজেক্টিভ, অ্যাটেইনিং ইকোনমি ইন রিক্রুটমেন্ট প্রসেস, সব করেই হবে। 29 বলছে সিলেকশন ইজ দ্য প্রসেস অফ এলিমিনেশন অফ আনসুইটেবল ক্যান্ডিডেটস। 30 রিক্রুটমেন্ট ইজ দ্য প্রসেস অফ, কি হবে? ক্রিয়েটিং আ পুল অফ পোটেনশিয়াল এমপ্লয়িজ। 31 বলছে ড্যাশ ইজ দ্য প্রসেস অফ লার্নিং দ্য স্কিল টু ডু আ পার্টিকুলার জব। ট্রেনিং, ট্রেনিং একদম কারেক্ট অ্যান্সার। আবার এটা তো ঠিক তো, ট্রেনিং ঠিক তো। আবার তুই মনে করার চেষ্টা কর, ক্লাস 12 এ পড়েছিলাম ট্রেনিং, আবার ডেভেলপমেন্টও পড়েছিলাম, দুটোই হতে পারে। বুঝতে পারলি তো, ট্রেনিং দিতে পারি, আবার ট্রেনিং আর ডেভেলপমেন্ট দুটোই হতে পারে, বোধ হতে পারে। ঠিক আছে, এই একটা সমস্যা। ঠিক আছে তো। 32 কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ পার্ট অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সিস্টেম, মানে কোনটাই পার্ট নয়, কি হবে অ্যান্সার? দেখ এটা তো আমি দুটো অ্যান্সার করেছি, কোনটা করেছিস? ক্যারিয়ার প্ল্যানিং। আবার কিছু কিছু বইতে দেখা গেছে ম্যান পাওয়ার প্ল্যানিং লেখা আছে, বুঝতে পারলি তো। তো এই একটা সমস্যা, বুঝতে পারলি তো। কোনো বইতে বলছে এই জিনিসগুলো দেখে নি, যেগুলো ডাউট আছে না সেগুলো একটু পাশাপাশি দেখে নি। ঠিক আছে, দুটোই কিন্তু ঠিক, একটা বই এটা বলেছে, একটা বই এটা বলেছে। ঠিক আছে তো। তো দেখ কি বলছে 33 বলছে ড্যাশ ইনক্লুড দ্য পারসন মেইন ডিউটিস, ঠিক আছে, রেসপন্সিবিলিটি এন্ড ওয়ার্ক কন্ডিশন। কারেক্ট অ্যানসার হবে কি? জব ডেসক্রিপশন। ঠিক আছে তো। তারপর বলছে জব স্পেসিফিকেশন ইজ আ পার্ট অফ, কি হবে? জব অ্যানালাইসিস। তারপর বলছে 35 কালেক্টিভ বার্গেনিং ইজ আ প্রসেস অফ নেগোসিয়েশন রিলেটিং টু, বোথ হবে এ এন্ড বি। কি ছিল? ডিটারমাইনিং ওয়ার্কিং কন্ডিশন এন্ড টার্মস অফ এমপ্লয়মেন্ট, আর ছিল রেগুলেটিং রিলেশন বিটুইন এমপ্লয়ার্স এন্ড ওয়ার্কার্স, দুটোই হবে। গ্রুপ বি চলে আয়, 15টা আছে, হয়ে যাবে এক্ষুনি। দ্য স্কোপ অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইনক্লুডস, ঠিক আছে, স্কোপ অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইনক্লুডস, কি হবে? অল অফ দিস। তাহলে রিক্রুটমেন্ট অফ এমপ্লয়িজ, এমপ্লয়ি কোথায় গেল? এমপ্লয়ি ট্রেনিং আর রিটায়ারমেন্ট অফ এমপ্লয়ি, অল অফ দিস। মানে বলছে স্কোপ অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের যে স্কোপ আছে তার মধ্যে কি কি ইনক্লুড আছে, সবগুলো ইনক্লুড আছে। ঠিক আছে তো। কেননা দেখ তুই ভাব না, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট তো পড়েছিস, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কি থাকবে? এমপ্লয়ীদের কি করে রিক্রুট করা হবে, ও হিউম্যান রিসোর্স দেখবে, অবশ্যই দেখবে রিক্রুটমেন্টটা। তারপর কি দেখবে? এমপ্লয়ীদের ট্রেনিং এরটাও ও দেখবে। আবার কোনো এমপ্লয়ি রিটায়ার হয় তার কি কি অ্যাডভান্টেজ, এই জিনিসগুলো দেখা হবে, সবকিছু দেখা হবে হিউম্যান রিসোর্স। এই জন্য বলছে অল অফ দিস। 37 the role of human resource development is to improve overall performance and ability of the employees, develop skill and knowledge of employees, provide maximum opportunities for employees personal growth। তো সব কটাই হবে। 38 which is not a part of human capital, কি হবে? financial capital, financial capital। ঠিক আছে তো। 39 পারফরম্যান্স, ঠিক আছে, এই অ্যানসারটা কি করেছিস? পারফরম্যান্স অ্যাপ্রেজাল রিলেটস টু হুইচ ম্যানেজারিয়াল ফাংশন, এটা কি হবে? কি করেছিস এটা বল, কি করেছিলি? এটা করিস নি তো। এটাও দেখ আমি ডাউটে ফেলেছি, এটা কন্ট্রোলিং ও হতে পারে, আবার ডিরেক্টিং ও হতে পারে। 40 হিউম্যান রিসোর্স প্ল্যান আর নট রিলেটেড, কার সঙ্গে রিলেটেড নয়? প্রোডাকশন প্ল্যান। 41 হিউম্যান রিসোর্স কখনো প্রোডাকশনের সঙ্গে যুক্ত নয়, প্রোডাকশন তো প্রোডাকশন ম্যানেজমেন্ট আলাদা চলে যাবে, হিউম্যান রিসোর্সের প্ল্যানে যাবে। ঠিক আছে, প্রোডাকশন ম্যানেজমেন্ট আলাদা আছে, হিউম্যান রিসোর্স বুঝতে পারছিস তো। মানে যারা হিউম্যান রিসোর্সে কাজ করে, এইচআর এর কাজ করে, তাদের কাজটাই আলাদা থাকে। ওরা এমপ্লয়ীদের সুযোগ সুবিধা দেখবে, কোম্পানিতে ইন্টারভিউ নেওয়া হবে সেইগুলো দেখবে। ঠিক আছে, সমস্ত মানে এই জিনিসগুলো কাজ করে, এমপ্লয়ীদের সঙ্গে মিশে যায়। তারা বলেছে কি 41 the process of forecasting the future human resource requirement of the organization is called human resource planning। ঠিকই আছে এটা। 42 dash refers to the successful allocation of a person to a job, correct answer is placement। So recruitment is a positive process আর induction refers কি হবে? organizational awareness। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলছে
45 আর পাঁচটা বাকি আছে। এমপ্লয়িজ আর প্রমোটেড টু হায়ার পোস্ট অন দ্য বেসিস অফ মেরিট আর সিনিয়রিটি, তাই তো? আরে প্রমোট করা হবে, বুঝতে পারছিস তো? মানে কাউকে প্রমোট করা হবে, উঁচু পোস্টে নিয়ে যাবে, কি হিসেবে হয় উঁচু পোস্টে? তুই সিনিয়রিটি যেতে হবে, তাতে হায়ার পোস্ট হবে, আর কি হবে বল? আর মেরিট। মেরিট তো বুঝতেই পারি দুটো আছে, এটা তো ঠিক আছে, এটা কমন কোশ্চেন। 46 হুইচ ট্রেনিং মেথড অ্যালাউ এমপ্লয়িজ টু এক্সপ্লোর রিয়ালিস্টিক সিচুয়েশন বাই ইন্টারঅ্যাক্টিং উইথ আদার এমপ্লয়িজ, এটা কি হবে? ওরিয়েন্টেশন প্রোগ্রাম, ঠিক আছে। 47 the method of training in crafts, traders and technical area is known as, ঠিক আছে, সেকেন্ড অপশনটা হবে ট্রেনিং। আচ্ছা 48 যে ড্যাশ অ্যাক্সেস দ্য জব এন্ড নট দ্য জব হোল্ডার, দ্য জব ইভ্যালুয়েশন হবে। আচ্ছা তারপর 49 এমপ্লয়ি কম্পেনসেশন এন্ড বেনিফিটস পলিসি আর, এটা কি? এমপ্লয়িরা যে কম্পেনসেশন পায়, এমপ্লয়িরা যে ক্ষতিপূরণ পায় বা বেনিফিট পলিসি, সেটা কি বলছে? এটা ট্যানজিবল রিওয়ার্ডস। ট্যানজিবল রিওয়ার্ডস মানে বলছে যে এই রিওয়ার্ড গুলোকে টাচ করা যায়, ঠিক আছে তো? সত্যি কি এটা ট্যানজিবল রিওয়ার্ডস হবে? শুধু দেখ ট্যানজিবল, ওরা কিন্তু মানে যে রিওয়ার্ডটা পাবে শুধু কি টাচ করা যায়? এমন তো রিওয়ার্ড পেতে পারে যেগুলো টাচ করা যায় না। সবার মধ্যে অনেক রকম অনেক কিছু হতে পারে। ধর এমপ্লয়ি, কোনো এমপ্লয়ি খুব ভালো কাজ করলো, ওকে সবার সামনে একটা বাহবা দিল, ওটাও তো একটা রিওয়ার্ড। তো ওটা কি টাচ করতে পারলো না? ইনট্যানজিবল। তাহলে দুটোই হতে পারে, ট্যানজিবল রিওয়ার্ডস হতে পারে, ইনট্যানজিবল। মানে লজিকটা বুঝতে পারলি তো কি? তারপর 50 an effective industrial relation is required to ensure, এটা কি হবে? হায়ার প্রোডাকশন, ঠিক আছে, ইনক্রিজ মোরাল, ঠিক আছে, ঠিক আছে, রিডিউস ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট। বোঝার চেষ্টা করিস, বলছে এফেক্টিভ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ইজ রিকোয়ার্ড টু এনশিওর, হায়ার প্রোডাকশন হতে পারে, ইনক্রিজ মোরাল হতে পারে, আর রিডিউস ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট হতে পারে, সব করাই হবে। তাহলে তোর কি কি পেপার সলভ করে দিলাম বল? 18, 19, 21, ঠিক আছে। আর পরীক্ষা নেব আমি একটা, মানে এই তিনটে দুটো মডেল পেপার, পাঁচটার উপর বেস করে আমি একটা কোশ্চেন সেট করে পরীক্ষা নেব, ঠিক আছে তো? এটা পরীক্ষা নেব। পরীক্ষা তোর আমার কাছে না আসলেও হবে, কোশ্চেন সেট করে পাঠিয়ে দেবো, অ্যান্সার করে আমাকে পাঠিয়ে দিবি, ঠিক আছে? আমি ইয়েটা দিয়ে দেবো, তোর একটা ওয়েমার শিট পাঠিয়ে দেবো, বরঞ্চ একটা ওয়েমার শিট পাঠিয়ে দেবো। হ্যাঁ, ওয়েমার শিটটা 3-4টে সাবজেক্টে যেটা আছে ওয়েমার শিট পাঠিয়ে দেবো, ওটা প্রিন্ট করে নিবি, ওর মধ্যে গোল করবি টাইমে, বেটার হবে না? তো প্র্যাকটিস হয়ে যাবে। এটা এটা তো বুঝতে পারছিস না? হ্যাঁ, সে একটা প্রিন্ট করে নিয়ে যাবে, কি হবে? নাহলে আমি একটা প্রিন্ট করে জেরক্স করে দিয়ে দেবো, ঠিক আছে তো? ওটা জেরক্স করে দিয়ে দেবো, ওই প্রিন্ট করতে 5 টাকা লাগে, আমি কেন 5 টাকা খরচা করবো? আচ্ছা তাহলে ওটার মধ্যে প্র্যাকটিস করে দিবি, প্র্যাকটিস কর কিন্তু বাড়িতে, ওয়েমার শিটটা ভালো করে। তুই বলবি স্যার ইবিএস দিয়েছি তো, তুই প্র্যাকটিস কর না, কারণ টাইম তো কম, ওর মধ্যে করতে হবে এতগুলো কোশ্চেন। এটা প্র্যাকটিস করাটা খুব, মানে এগুলো জানার, কারণ ওর মধ্যে তোর নামটা লিখতে হবে, নাম, রোল নাম্বার, এগুলো বুঝতে পারবি। প্র্যাকটিস করাটা খুব জরুরি, তাই না? আমি ওরকম একটা পরীক্ষা নিতে হবে, নাহলে পরীক্ষা নিলে হবে না, একটা পরীক্ষা নিতে হবে, বুঝতে পারলি ব্যাপারটা? এগুলো প্র্যাকটিস কর, পারবি তো সবাই, সব কম বেশি সবাই পারবে, কিন্তু প্র্যাকটিস করাটা জরুরি, তাই না?